যতই আমরা মন খারাপ করি বা রাগ করি, এটা কিন্তু সত্যি কথা যে আমরা যখন জীবনসঙ্গী খুঁজতে চাই, আমরা এটা নিশ্চিত করতে চাই যে জীবনটা মানুষটার সাথে কাটাবো, সেই মানুষটা যেন নির্ভরশীল হয়। আমরা বিভিন্ন কিছু যাচাই বাছাই করে মানুষটাকে আমাদের জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। এই কারণে অহরহ কিছু প্রশ্ন পাই যে এই মানুষটা কি আমার জন্য পারফেক্ট হবে নাকি, বা আমি কি সিদ্ধান্ত নিব, বা কি কি দেখে আমি বিয়ে করব। কাজেই আমাদের টপিকটা আজকে এরকমই হবে, যখন আমরা পাত্রী খুঁজতে যাই, বিশেষ করে আমাদের পাত্রীদের জন্য আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি থাকে, বা আমরা কি পাত্ররা কি এক্সপেক্ট করে একজন পাত্রীর কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। এবং আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। সো আমি যদি আপনাদের কাছে প্রথমে একটু প্রশ্নটা ছুড়ে দিতে চাই যে আমরা সাধারণত বিয়ের জন্য যখন আস্তে আস্তে করে নিজেকে প্রস্তুতি নেই, কিভাবে ঠিক প্রস্তুতিগুলো নেই, বা কখন আসলে একজন ছেলে এটা অনুভব করেন যে আমি একজন জীবন সঙ্গী চাচ্ছি, এবং তার প্যারেন্টসকে সে কিভাবে বলে। কারণ অনেক সময় বর্তমানে এটা একটা কমন স্ট্রাগল যে আমি বিয়ে করতে চাই কিন্তু আমার বাবা মাকে আমি ঠিক বলতে পারছি না। বাবা মা হয়তো ভাবে যে আমার ছেলে এখনো অনেক ছোট, ও হয়তো আরেকটু স্ট্যাবলিশ হবে তারপরে। সো এটা আসলে আপনার জার্নিটা আমি যদি একটু জানতে চাই যে কখন আপনি নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করেছেন, বলেছেন যে আমি এখন বিয়ে করতে চাই, আমি এখন পাত্রী খুঁজবো বা দেখো। আমরা একটা নির্দিষ্ট এজে আমরা প্রত্যেকে কিন্তু একটা বায়োলজিক্যাল নিড ফিল করি যে আমাদের আসলে এই মুহূর্তে একজন পার্টনার দরকার। পাশাপাশি হচ্ছে এটা একটা মানে মানসিক ব্যাপারও যে আমাদের মানে কারোর সাথে এঙ্গেজ হইতে হবে। তো এই বিষয়টা আসলে বাবা মার সাথে শেয়ার করার যে জার্নিটা, সেটা সবসময় আসলে এত সহজ হয় না এই জন্য, কারণ বাবা মার সাথে আমাদের রিলেশনশিপটা অনেকের ক্ষেত্রে একটু ফর্মাল, অনেকের ক্ষেত্রে লজ্জাবোধও কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা অনেকের ক্ষেত্রে ভায়া হয়ে যায়, হয় কারো কাজিনের মাধ্যমে যাচ্ছে, বা হয়তো বা ফ্রেন্ডদের মাধ্যমে আব্বু আম্মুর কাছে পৌঁছাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে বাবা মার সাথে মানে আমাদের সন্তানদের যে রিলেশনশিপটা, এটা ডাইরেক্ট হওয়াটাই মানে বেটার। তো সেই ক্ষেত্রে মানে ছোটবেলা থেকে যখন আব্বু আম্মুরা আমাদেরকে মানে গ্রুম করেছেন, তখন ফর্মাল রিলেশনশিপের পাশাপাশি ইনফর্মাল যে রিলেশনশিপটা, সেটাও আমার মনে হয় যে বিল্ড আপ করে নিলে যে কোনো সিচুয়েশনে শেয়ার করা ইজি হয়, সেটা বিয়ের ক্ষেত্রেই হোক বা জীবনের অন্যান্য সিচুয়েশনগুলোই হোক না কেন। থ্যাংক ইউ ভাই, এটা আসলে ঠিক কথা যে আমরা প্যারেন্টসরা আমাদের বাচ্চাদের সাথে তো অবশ্যই একটা সুন্দর সম্পর্ক রাখবো, এবং এটাও আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের জন্য বিয়েটা সহজ করা উচিত বর্তমান যুগে। কারণ আমরা যদি এটা চিন্তা করি আমার ছেলে স্ট্যাবলিশ হবে, সে 35 বা 30 বছর বয়সে যাবে, এটা হয়তো অনেকের জন্য অনেক পেইনফুল হয়ে যায়। বাট আপনার কথাটা ঠিক যে মানসিক একটা নিড থাকে, একটা ফিজিক্যাল নিড থাকে। খুব স্বাভাবিকভাবে একজন ছেলে হয়তো এটা লজ্জার বশে বলতে পারেন না বা ভয়ের বশে বলতে পারেন না। আমি ভাই আপনার জন্য একটু কঠিন করে একটা প্রশ্ন করি। অনেক সময় তো দেখা যায় যে একজনকে পছন্দ করছে, কিন্তু বাবা মাকে আসলে কিভাবে বলবো, আমি আমার পছন্দ মতো পাত্রী ঠিকই খুঁজে পেয়ে গিয়েছি, কিন্তু বাবা মার পছন্দ মতো বউ সে হবে কিনা, বা আসলে কিভাবে বাবা মার সাথে কমিউনিকেট করা যায় পাত্রী নির্বাচনের বিষয়টা, বা আমার লাইফটা আমি সেটেল করতে চাই, এই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন, কিভাবে চ্যালেঞ্জ গুলো ফেস করে আপনার জেনারেশনের মানুষরা, যদি বলেন। থ্যাংক ইউ আপু, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাট দ্য সেম টাইম টাফ। এটা এক কথায় যদি আনসার দিই তাহলে সেটা হচ্ছে যে পুরো বিষয়টা হচ্ছে ইন্টারনালাইজ করার একটা বিষয়। কারণ মানে আমার মনের মতো কাউকে আমি পাচ্ছি, এটার মানে মনের মতোর কোনো শেষ নাই, কারণ এটার কোনো ফিক্সড প্যারামিটার নাই। আবার বাবা মা কী চাচ্ছেন এটারও কোনো ফিক্সড প্যারামিটার নাই। দুইটার মাঝখানে থেকে আসলে আমার বুঝতে হবে যে আমার ফ্যামিলি ভ্যালুস, আমার সোশ্যাল ভ্যালুস, আমার রিলিজিয়ন বা আমার সব কিছুর সাথে কম্প্যাটেবিলিটি ম্যাচ করে এরকম কিছু মানে আমি প্লেস করতে পারবো। বা তখন আমি যখন মনে হবে যে আমি এরকম কাউকে মনে হচ্ছে যে শি ইজ সামওয়ান যাকে কিনা এরকম ম্যাচড হয় অনেকটা আমার সাথে, সেটা আমার ফ্যামিলি ভ্যালুজ অ্যান্ড সব কিছু মেনটেন করে, তাহলে আমার মনে হয় তখন দেরি করা উচিত না, বা তখন আরও ওয়েট করে আপনার এটাকে আরও প্রলং করে করে, কারণ যত আমি প্রলং করবো আমার সামনে অপশন তত আসতেই থাকবে, এবং আমার প্রতিদিন এই ভালো লাগা এটা চেঞ্জ হইতে থাকবে, বিকজ এটা হিউম্যান সাইকোলজিরও একটা পার্ট। সো আমার মনে হয় যে ওই টাইমটাতে একটু ফিক্সড হয়ে বা একটু স্টেবল হয়ে, যদি আমি ফাইন্যান্সিয়ালি কিছুটা সলভেন্ট থাকি, ভালো ফ্যামিলি থেকে বা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট একটা ফ্যামিলি থেকে বিলং করলে বাবা মাকে এটা মেসেজটা দেওয়া যায়। তবে হ্যাঁ, এখানে কয়েকটা ফ্যাক্টরস আমার মনে হয় কাজ করে। সেটা আপনার যদি আমি অনগোয়িং স্টাডিতে থাকি, স্টাডিরও কিছু ফেজ আছে। সো আবার ফ্যামিলির মধ্যে দেখা যায় যে
আবার যদি অন্যান্য ভাই বোন থেকে থাকে, সো এই বিষয়গুলোকে মাথায় রাখাটাও দরকার। বাট যদি এরকম কাউকে আমি পেয়ে যাই যে আমার মনে হয় যে সে ইজ গুড ফর মি, তাহলে আমার মনে হয় এটা ওপেনলি বলে দেওয়া উচিত। তাহলে বাবা মাও প্রসেস করতে সুবিধা হয় ওনাদের জন্য, যে হয়তোবা আমার ছেলেটা বা আমার মেয়েটা মানে এইরকম একটা ডিসিশনে আসতে চাচ্ছে, সো ওনারা মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারে এবং ওরা পরের স্টেপটা নেওয়াতে হেল্প করতে পারে, বিকজ ওরা লাইফের এই এক্সপিরিয়েন্সটা ওদেরও হয়েছে, বা ওরা তখন রিলেটিভসদের সাথেও কথা বলতে পারে, বা সব কিছু মিলিয়ে জিনিসটা ওদের মাথায় ইনপুট দেওয়াটা ইম্পর্টেন্ট আর কি, আমার মনে হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। এবং এখানে আমরা প্যারেন্টস আরেকটা জিনিস হয়তো মাথায় রাখতে পারি যে আমার ছেলে একজনকে পছন্দ করেছে, এটা আমরা যেন ইনসিকিউর ফিল না করি। কারণ অনেক ক্ষেত্রে কিছু কমপ্লেন আমরা বিয়ের পরে পাই যে আপনার ছেলেকে কেন বিয়ে দিলেন, যদি আপনি এতটা ইনসিকিউর হয়ে যান, আপনি যদি আপনার ছেলের সাথেই থাকতে চান, আপনার মানে ছেলের বউ তো ছেলেকে আসলে আপনার কাছ থেকে আলাদা করবে না। সো আমাদের কাছে এই জিনিসটাও যেন মাথায় থাকে যে আমার ছেলের গ্রোথের জন্যই তার লাইফে তার বিয়েটা ইম্পর্টেন্ট, যেখানে আমার ছেলে একটা ফ্যামিলি বিল্ড করবে, নিজের একটা সংসার এসে আস্তে আস্তে গড়ে তুলবে, এবং আমি নতুন আরেকটা পরিবার পাবো আমার ছেলের মাধ্যমে। এবং এখানে আমি আমার ছেলেকে কখনোই হারাবো না, বরং আমার ছেলের মাধ্যমে আমি আরো কিছু পাচ্ছি। কাজে আমার ছেলে যদি বিয়ে করতে চায়, সেটা যদি স্টুডেন্ট অবস্থা, এবং আমার যদি এবিলিটি থাকে যে আমার ছেলের উপরে ভরসা করতে পারছি, প্লাস আমি ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি, মনে হয় বিয়েটা সহজ করা উচিত। কারণ আলটিমেটলি সে একটা ভুল সম্পর্কে জড়িয়ে কষ্ট পাওয়ার চেয়ে, আমার থেকে দূরে যাওয়ার চেয়ে, এটাই হয়তো ভালো যে আমার ছেলে আস্তে আস্তে করে নতুন একটা সুন্দর সম্পর্কে থাকছে এবং তার জীবনটা গড়ে তুলছে। এখন আমি যদি আপনাকে দিকে আরেকটা প্রশ্ন ভাইয়া করি, যে আমি যখন একজন পাত্রী নির্বাচন করতে চাইবো, আমার প্রায়োরিটি লিস্টে আসলে কি কি থাকে? ওভারঅল একটা ছেলে সাধারণত কি কি খোঁজে একজন পাত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে? আমরা ছেলেরা যখন হচ্ছে কোনো আসলে পাত্রী নির্বাচন করতে যাই, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় কি ফার্স্ট প্রায়োরিটি লিস্টে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে যায় কি মানে সৌন্দর্যটা, বাহ্যিক যে সৌন্দর্য, সেটা ইনার সৌন্দর্যের চেয়ে বাহ্যিক সৌন্দর্যটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি। তো এই ক্ষেত্রে আমার অবজারভেশন যে মানে ইনার যে সৌন্দর্যটা সেটাকে একটু প্রায়োরিটি, বা মানবীয় গুণাবলী যেগুলো, এগুলোকে প্রায়োরিটি দিয়ে মানে সেকেন্ড স্টেপে আসলে বাহ্যিক সৌন্দর্যটাকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। আর অধিকাংশ ক্ষেত্রেই আরেকটা জিনিসও আমার মানে অবজার্ভ করেছি, সেটা হচ্ছে যে সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, একটা ছেলে আলটিমেটলি তার সাকসেস সেল করে বিয়ের ক্ষেত্রে, এবং মেয়েটা সেল করে তার হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। এটা ওভারঅল আমি বলতে পারি যে 80-85% কেস এরকম, হয়তো বা কিছু কেস ডিফারেন্ট হবে। চুজ করার ক্ষেত্রে মানে ছেলেদের দিক থেকে চুজ করার ক্ষেত্রে মানবীয় গুণাবলীগুলাই মূলত হচ্ছে হয়তো বা পিছনের দিকে থেকে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, যেমন আরো অনেক ক্ষেত্রে দেখা যায়, যেহেতু আমরা পালকে এগুলো নিয়ে ডিল করি, কেসগুলো ডিল করি এবং ক্লায়েন্টদের সাথে মিট করি, সো অনেক সময় দেখা যায় যে দুই পক্ষের ভিতর থেকে কথা যখন উঠে আসে, ছেলেদের একটা কমন ডিমান্ড থাকে মেয়েদের প্রতি, যেমন বললেন যে অবশ্যই যে সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, তারপরে ফ্যামিলি, কোন ফ্যামিলি থেকে বিলং করছে, মেয়ের বাবার বংশটা কেমন বা মায়ের ফ্যামিলিটা কেমন, অথবা ওভারঅল ফ্যামিলিতে কয় ভাই বোন আছে, মেয়ে কি বড় মেয়ে না ছোট মেয়ে, অনেক সময় পড়াশোনাটা, যে মেয়ের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, বা তারপরে আবার অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে হাইটটা কেমন সৌন্দর্যের পাশাপাশি, তার বডি স্ট্রাকচারটা কেমন, এগুলো আসলে খুব র কথা। তারপরে যেহেতু আমরা ডিসকাস করছি, তাই আমরা মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপরে আবার অনেক সময় এটা দেখা যায় যে মেয়ে কোন অঞ্চল থেকে আসছে, কারণ অঞ্চল অনেক কিছু ভ্যারি করে, চিটাগং, বরিশাল বা হচ্ছে ঢাকা, রাজশাহী, খুলনা, কোন অঞ্চল থেকে আসছে। আবার অনেক সময় এগুলো দেখা যায় যে বয়স খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজ করে, যে একটা সার্টেন এইজের ছেলেরা হয়তো একটা সার্টেন এইজ গ্রুপকে ওয়াইফ হিসেবে পেতে চাইছে, এর বাইরে হয়তো চাইছে না। প্রফেশন, সে কি হাউসওয়াইফ হবে নাকি ওয়ার্কিং ওমেন হবে, বা ওয়ার্কিং ওমেনের ক্ষেত্রে কি প্রফেশনে যাবে, এরকম হয়তো অনেক কিছু আমাদের চাহিদা থাকে। সো ভাইয়া, আমি যদি আপনার কাছে জানতে চাই যে একটা মেয়ের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা আসলে ওভারঅল আপনি আসলে কেমন ভাইব পান যখন একটা ছেলে একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চায়? যে এটা নিয়ে তো আসলে অনেক ট্রোল থাকে, অনেক মেমে থাকে, যে ছেলেরা একেবারে, আমি খুব র ভাষায় যদি বলি, কোচি মেয়ে পছন্দ করে, ক্লাস 9-10 পড়ুয়া, বা হচ্ছে যে দেখা যায় বেশি বয়স্ক বা বেশি চাকরিজীবী মেয়েদেরকে পছন্দ করছে না। এগুলো কি আসলে সত্যি কথা? আসলে কেমন মেয়ে একজন ছেলে আসলেই চায় পড়াশোনাগত দিক থেকে?
এটা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সত্যি কথা আপু। কারণ হচ্ছে যে মানে আমিও যদি রভাবে আনসারটা দিই, তাহলে সেটা হচ্ছে যে আমরা যেমন মেয়ের সাথে রিলেশন করতে চাই বা প্রেম করতে চাই সহজ কথায়, আবার সেম একই মেয়েকে আমরা বিয়ে করতে চাই না। বিয়ের সময় আমাদের পারসেপশনটা আবার একটু চেঞ্জ হয়ে যায়, তখন আমরা অনেক বেশি মডেস্ট হয়ে যাই, অনেক বেশি মানে ম্যাচিউরড হয়ে যায় কোনো একটা কারণে। বাট যদি আমরা আমাদের হিস্ট্রিটা একটু ভুলে যাই, তো এই আর কি। কিন্তু এই যে একটা ম্যাটার, বাট এটাকে শুধুমাত্র মানে সব কিছুর উপরে রাখাও ঠিক না। আবার একইভাবে ভাইয়া কিছু বাহ্যিক সৌন্দর্যের কথা বললো, বা আউটার বিউটি, যেটা বাহ্যিক সৌন্দর্যের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। যেমন আপনার ফ্যামিলি ভ্যালুসটাকে যে সে সেল করতেছে তার বায়োডাটার মাধ্যমে, এটাও কিন্তু একটা বাহ্যিক সৌন্দর্যের মধ্যেই পড়তেছে। বা তার এডুকেশনাল কোয়ালিফিকেশন যখন সে বলতেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডেফিনেটলি ম্যাটার। বিকজ যখন কেউ তার পার্টনারকে চুজ করতেছে, তখন সে কিন্তু তার আরও 20 বছর পরের মানে সিচুয়েশনও তাকে চিন্তা করতে হয়, সব কিছু মিলিয়ে। তার ফিউচার জেনারেশন, তার হচ্ছে লিগ্যাসিটা কেমন হবে, সব কিছুই কিন্তু এখানে ম্যাটার করে। সো এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটা ইম্পর্টেন্ট বিষয়। প্লাস হচ্ছে কম্প্যাটেবিলিটি ম্যাচিংয়ের জন্য সে যেই ফ্যামিলিতে বিলং করে বা সেই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোল্ড করতেছে, তো সে সিমিলার লাইক যদি কিছু ওনার থাকে, সেটা তার মেন্টাল ম্যাচুরিটি বা পরবর্তী আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বেটার হয় আর কি। এটা একটা বিষয়। আর আউটার বিউটির ক্ষেত্রে যেটা আপু, সবগুলো বিউটি ফ্যাক্টরসকে একসাথে ম্যাচ করা সম্ভব নয়। বিকজ হচ্ছে বায়োলজিক্যাল সিমেট্রি তো আমাদের নিজের হাতে তৈরি করা না, এটা আমাকেও যে তৈরি করেছে, আরেকজনকেও তিনিই তৈরি করছে। তো কিছু কিছু ফ্যাক্টরস যেটা কিনা চেঞ্জ করা যায় না, ওই জায়গাটাকে আমার মানে ইগনোরেন্স তো ডেফিনেটলি আসবে না, বাট আমি যখন কিছু কিছু জায়গাতে আমার অ্যাকসেপ্ট করতে হবে। কারণ আমি যদি নাক, চোখ আর ঠোঁট একসাথে ম্যাচ করতে চাই, সেটা তিনটা একসাথে একজনের ক্ষেত্রে ম্যাচ হবে না, আবার তার ক্ষেত্রে হয়তো বা হাইটটা ম্যাচ করবে। তো এইভাবে ওভারঅল একটা মানে জাস্টিফিকেশন আমাদের নিজেদের পৌঁছাতে হবে। এই জন্য আমাদের নিজেদেরকে আসলে লক করতে হবে যখন আমরা কখনো কোনো বিউটি ম্যাচিং বলেন, সেটা বিউটি প্লাস হচ্ছে আপনার ইনার বিউটি, এবং সবগুলো যেই মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো আমাদের দরকার, সেটা ফ্যামিলি, এডুকেশন, আউটার বিউটি, ইনার বিউটি, সব কিছু মিলিয়ে আমার যখন মনে হবে দিস ইজ দ্য রাইট পারসন ফর মি, আমার মনে হয় তখন ইটস দ্য হাই টাইম টু গো ফর হার অর হির। সো এখানে আরেকটা জিনিস ভাইয়া, ছেলেরাও কিন্তু মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য অনেক ক্ষেত্রে রিজেক্টেড হয়। যেমন অনেক সময় দেখা যায় যে মেয়ের চাহিদা, ছেলের হাইট হইতে হবে 5 ফিট 8 ইঞ্চি। এখন ছেলে যদি 5 ফিট 6 ইঞ্চি হয় বা 7 ইঞ্চি হয়, তাহলে হবে না, এত খাটো ছেলে আমি বিয়ে করব না। ছেলে সব ঠিক আছে, কিন্তু মাথায় তো চুল একটু কম, ওই 2টা চুল দিয়ে কি হবে নাকি? বা ছেলের তো সব ঠিক আছে, বাট হচ্ছে 6 প্যাকের জায়গায় তো 1 প্যাক নিয়ে ঘুরতেছে। সো ছেলেরাও যে অ্যাকচুয়ালি রিজেক্টেড হয় না ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কারণে, এই জিনিসগুলা কিন্তু আসলে ঠিক না। কারণ পাত্রী যখন বাছাই করা হয়, ডেফিনেটলি আমার ফ্যামিলিতে অনেক সময় ছেলে খোঁজা হয়েছে, বা আমার বোনদের জন্য বা দূরের আত্মীয়দের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, তখন তো কথাগুলো শুনেছি। সো এই ক্ষেত্রে আসলে একটা ছেলে তখন কিভাবে এটা ডিল করে, যখন অ্যাকচুয়ালি আমরা তো এভাবেই শুনে এসেছি যে সোনার চামচ বাঁকা হলেও ভালো, কিন্তু যখন আসলে আমরা দেখছি যে একটা ছেলে আসলে রিজেক্ট হয়ে যাচ্ছে, তখন এই জিনিসগুলো আসলে কিভাবে ডিল করে, এটা ভাই আমি যদি একটু আপনার কাছে আবার জানতে চাই। থ্যাংক ইউ আপু, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্ষেত্রে আমি আমার মানে একটা একদম ক্লোজ ফ্রেন্ডের একটা ইয়ে দিয়ে শুরু করছি। আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যে কিনা ম্যাথসে খুব ভালো, এবং হি ইজ আ জিনিয়াস সামওয়ান, যেটা আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। তো বাট ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আপনি যেটা বললেন, ওর স্কিন কালারটা একটু ডার্ক ছিল। ওর বাবা স্কুলের হেডমাস্টার ছিল, দ্যাটস ওয়াই ও ওই সম্মানটা তখন পাইতো স্কিন কালার ডার্ক হওয়ার কারণেও। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও হয়তো বা কাউকে পছন্দ করতো, বাট সে বলতে একটু মানে ইতস্তত ফিল করতো বিকজ অফ হিজ অ্যাপিয়ারেন্স, স্কিন কালার অ্যান্ড এভরিথিং। বাট এখন মানে ও রিসেন্টলি বিয়ে করছে, বা এঙ্গেজড হয়েছে, এবং ওর ওয়াইফ ফিজিক্যাল এটা আমরা যেটা বলছি যে স্কিন কালার, সেই স্কিন কালার দিক থেকে তার চেয়ে অনেক বেশি ব্রাইটার এবং অনেক সুন্দরী। এবং দ্যাট পারসন জাস্ট কিছুদিন আগে যে বিসিএস এর রেজাল্ট হয়েছে, সে হচ্ছে খুব ভালো একটা ইয়ে পেয়েছে আর কি, মেরিট পেয়েছে, এবং ও এখন ভালো একটা পজিশন হোল্ড করে। সো এখন যদি এই একই পার্সন যদি 5 বছর আগে এই ইয়েটা করতো, তখন হয়তো বা তার নাম্বার অফ রিজেকশন হয়তো আউট অফ 190। এখন কিন্তু যখন তার এই মানে
আপনার এখন যখন তার এই সাকসেসটা অ্যাড হবে তার সিভিতে বা বায়োডাটাতে, তখন তার এই রিজেকশনের রেটটা অনেক কমে আসবে, জাস্ট বিকজ অফ তার এখন যে প্রেজেন্ট স্ট্যাটাস আর এভরিথিং। সো ইটস অল অ্যাবাউট আওয়ার মেন্টালিটি আমার মনে হয়। শুধুমাত্র ওই যে একইভাবে বললাম, আমি আগেও বলেছি যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের যে কোনো একটা পার্ট নিয়ে যদি আমরা করতে থাকি, তাহলে ওই একটা পার্টের কোনো শেষ নাই। কারণ ওই মানুষের যদি খুদ ধরার থাকে তাহলে অনেক কিছুই ধরা যায়। যদি শুধু একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে আমরা বসে থাকি তাহলে আমরা কখনোই লাস্ট এন্ডে মানে ডিসিশন মেকিং আমরা পৌঁছাতে পারবো না। তার মানে ভাই আলটিমেটলি আপনার কথাকে যদি আমি একটু অ্যাড করি, সেই ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি ছেলেটা তার সাকসেসকেই সেল করছে। ছেলেটার যদি সাকসেস না থাকে, আলটিমেটলি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের এখানে কোনো ভ্যালু নেই, বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তার যদি আপ টু দ্য মার্ক নাও হয়, সে যদি সাকসেসফুল হয়, এটা একটা গ্রেট ম্যাচ, এটা মেয়ের ফ্যামিলির জন্য বা মেয়ের জন্য। হ্যাঁ, কিন্তু এটাই আমি পারসেপশনও কিন্তু ম্যাটার করে। কারণ মেয়েটা যখন তার সাথে এঙ্গেজ হয়েছে তখন কিন্তু রেজাল্ট পাবলিশ হয় নাই, এবং সে কিন্তু জানতো না যে সে বিসিএসে ভালো র্যাঙ্ক করবে। সো তখন ইন দ্য মিন টাইম সে কিন্তু বিসিএসের প্রিপারেশনও নিচ্ছে না, এমন না। সো বিসিএসের প্রিপারেশন নেওয়া শুরুই হয়েছে ওর এঙ্গেজমেন্টের পরে থেকে। এটা একটা পার্টিকুলার কেস, কিন্তু মানে মেজরিটি অফ কেস আমরা যেটা দেখি যে মানে একটা ছেলে সাকসেসফুল না, কোনো মেয়ে বা মেয়ের ফ্যামিলি তার মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যতটাই ভালো হোক না কেন, সেখানে আসলে মেয়েটাকে বিয়ে দিতে চাইবে না বা বিয়ে দেওয়া হয় না। কথাটা আসলে ঠিক, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটাও ঠিক যে অ্যাকচুয়ালি আমাদের পারসেপশনটা আসলে কেমন থাকে। সো আমি যদি আসলে মেন্টালিটিটা আমাদের এরকম থাকে যে আমি আমার পার্টনারের লাইফটা যেরকমই হোক না কেন আমি ওর হাতটা ধরবো এবং আমি তাকে রেসপেক্টটা দিব, মানুষের ব্যক্তিত্বটা দেখবো, মনটা দেখবো, তখন কিন্তু সম্পর্কটা অনেক সুন্দর হয়। কারণ দিন শেষে আসলে আমি তো খুব হাই প্রোফাইল মানে একটা লাইফ লিড করার চেয়ে আমার বাচ্চার বাবা কে হবে বা আমার বাচ্চার মা কে হবে, সে কিভাবে আমার এক্সস্টিং পিরিয়ডটাতে আমাকে ডিল করবে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ভাইয়া ওটাই আর কি হাইলাইট করছেন। সো ভাইয়া এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি নিয়ে আসলেন যে আমরা যদি সবসময় পারফেক্ট ম্যাচ খুঁজতে চাই, এটা আসলে কখনো হবে না। আমাদেরকে একটা জায়গায় জানতে হবে যে কোন জায়গাটায় আমরা ছাড় দিব। মানে আমি সবসময় মুখে বলছি যে না আমি তো আসলে জানি আমাকে একটু ছাড় দিতে হবে, আমাকে একটু অ্যাকসেপ্ট করতে হবে যে আচ্ছা ফাইন এই জায়গাগুলো এরকম হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসটা না এরকম হয় যে আমরা মুখে বলছি যে আচ্ছা এটা আমার দরকার নাই হুবহু, আচ্ছা একটা চেহারা এরকম পারফেক্ট হওয়ার দরকার নাই। কারণ কি একটা মেয়ের সার্টেন এজ পরে চেহারা আস্তে আস্তে ভাঙন আসবে। সে যখন সন্তান জন্মদান করবে তার শরীরটা ভেঙে যাবে, বয়স হলে চোখের নিচে বলি রেখা আসবে, চুলগুলো পেকে যাবে। কাজে এক সময়ের দুর্দান্ত দাপটের সাথে চলা সুন্দরী মানুষটাও কিন্তু বয়সের ভারে বলেন, শারীরিক বিভিন্ন পরিবর্তনের কারণে, হরমোনাল কারণে চেহারা ভাঙবে, সবকিছু শরীরও ভেঙে যেতে থাকবে। সো আমরা যখন শুধুমাত্র এই যে বলছি যে সৌন্দর্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেয়েদের জন্য, ডেফিনেটলি এটা অনেক ছেলের কাছে এটা খুবই 100%, তাকে ওরকম পার্টনারই বেছে নিতে হবে। কিন্তু পাশাপাশি এটাও তো আমরা অনুভব করছি যে আমরা সবকিছু একসাথে পাবো না, আমাদেরকে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। আমি হয়তো কখনো ক্যারিয়ারটা ভালো পাচ্ছি যে আমাকে আমার ফ্যামিলি তৈরিতে আমাকে হেল্প করছে ফিনান্সিয়ালি, বা সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তার খুব ভালো, সে ইন্টেলেকচুয়ালি অনেক শার্প, সো আমাকে মেন্টাল সাপোর্টটা দিতে পারছে, সেম পেজে থাকতে পারছে, বা সে সবকিছু করেই সিদ্ধান্ত নিচ্ছে আমি একজন হাউস ওয়াইফ হবো, যতই আমি সবকিছু করি না কেন। কিন্তু এগুলো এই যে আমি থামার যে বিষয়টা বললাম যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমার থামতে হবে, এই জিনিসটা কি আসলে বেশিরভাগ ছেলেরা আমরা বুঝতে পারি, নাকি আমরা জাস্ট মুখে বলি যে হ্যাঁ এটা তো আমার কনসিডার করা উচিত, কিন্তু কনসিডার করার ক্ষেত্রে হয়তো বুকের ভেতরটা খচখচ করে ওঠে বা তুলনা চলে আসে, ইস আমার ওই ফ্রেন্ড তো সবকিছু পারফেক্ট পাইছে, আমি কেন পাবো না, কেন আমাকে একটু ছাড় দিতে হবে। এখানে আপু আমার কাছে যেটা মনে হয় যে নদীর এপার থেকে ওপারের দৃশ্যটা আসলে অনেক সুন্দর মনে হয়, কিন্তু যখন আসলে আমরা নদীর ওপারে পৌঁছাই তখন কিন্তু দেখা যায় যে ওই পাশের সিনারিওটাও ডিফারেন্ট। তো আমরা আসলে যে সম্পর্কগুলো দেখি সেগুলো কিন্তু মেজরিটি অফ পার্সেন্টেজ আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে ওই জিনিসটাই প্রেজেন্ট করি যেটা আসলে সব থেকে বেস্ট। তো ওইটা দেখে যদি আমরা আসলে জাজ করি বা আমরা যদি এটা ফিল করি যে ওদের খুব সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর ভিডিও, দ্যাট মিনস ওরা খুব হ্যাপি আছে, জিনিসটা এরকম নাও হতে পারে। তবে এটা যে হবে না এটা বলছি না, তবে এটা না হওয়ারও একটা পার্সেন্টেজ থেকে যায়। সো এটাই যে আমরা আসলে দেখা যায় মানুষের সাথে অনেক বেশি তুলনা করে ফেলি, কিন্তু এই যে একটা জায়গায় আমাকে ছাড় দিতে হবে, কোন জায়গাটা ছাড় দেওয়া উচিত বা কতটুকু আসলে আমি পাবো কি পাবো না, এটা হয়তো অনেক সময় আমরা মেনে নিই, কিন্তু আমার বাবা মা হয়তো মানতে চাচ্ছে না যে না
তুমি তো আসলে বাবা বেস্টটা ডিজার্ভ করো, তুমি কেন এটা ছাড় দিবা? আপনি হয়তো বলছেন যে না, আমার পার্টনার যিনি, ওনার চেহারা যেমনই হোক, ওনার মেন্টালিটি আমার খুব ভালো লেগেছে, এটা আমার সাথে খুব সুন্দর ম্যাচ করছে, কিন্তু আপনার অন্যান্য আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা বলছেন আমি এর গায়ের রং তো একটু ময়লা, বা মেয়েটা তো একটু খাটো, তোমার সাথে যায় না, বা তুমি এত ভালো একটা ছেলে, তোমার সাথে আসলে ওর ঠিক ম্যাচ করছে না, ওকে একটু মনে হলো রাগী মেয়ে বা একটু উদ্ধত মেয়ে। তো এই সময়গুলোতে আসলে বাবা মাকে কিভাবে বলা যায়, বা কিভাবে আপনি বুঝতে পারেন, বা অন্যান্য ভাই আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে যে আসলে একটা ছেলে কোন জায়গাটায় ছাড় দিতে পারে আর কোন জায়গাটায় সে অ্যাকচুয়ালি ছাড় দিবেই না, যে না এটা আমার জন্য খুব ভাইটাল, এখানে আমি ছাড় দিব না, বাট এই জায়গাটা আমি ছাড় দিতে পারি, এটা কি মনে হয় ভাই? এখানে আমার মনে হয় যে আপু আমাদের বাবা মার সাথে একটা বিশাল গ্যাপ আছে। হ্যাঁ, ট্র্যাডিশনালি যদি আমরা বলি আমাদের বাংলাদেশ বা সাউথ ইন্ডিয়ান পুরো ইয়েটাতে, কমিউনিটিতে আমাদের একটা বিশাল গ্যাপ বাবা মার সাথে। আমি যেই কথাটা, যে ভালো লাগাটা শেয়ার করি আমার ফ্রেন্ডের সাথে, সে যতই চাক আমাকে একটা লেভেল পরে আমাকে হেল্প করতে পারে না, জাস্ট বিকজ অফ তার লেস এক্সপিরিয়েন্সের কারণে। সে চাইলেও, তার যদি মেরিট স্কোর 10 হয়, সে কিন্তু 11 আমাকে চাইলেও দিতে পারবে না, সে ইদার 10 দিবে অথবা 10-এর কম দিবে। কিন্তু আমরা ওই সাহসটা করে উঠতে পারি না যে বাবা মাকে বলবো। আবার অ্যাট দ্য সেম টাইম ওয়ে অফ কমিউনিকেশনটাও ডিফারেন্ট হবে বাবা মার সাথে যখন আমরা ডিল করতেছি। ডেফিনেটলি আমি আমার ফ্রেন্ডের সাথে যেভাবে শেয়ার করছি, তখন হয়তো শেয়ার করার ইয়েটা চেঞ্জ হবে, তখন অনেক কিছু মাথায় চলে আসে। যেমন আপনি বললেন আত্মীয় স্বজনের বিষয় আছে, বাবা মার চয়েসের বিষয় আছে, সব কিছু। বাট ওই যে আপনি বলছেন আপু যে বেস্ট হবে না, তোমাকে কমেন্ট করলো যে সে তোমার জন্য বেস্ট হবে না, সেটা হাইটের দিক দিয়ে হোক, স্কিন কালার দিয়ে হোক। বাট ওটাই আমি বললাম ফার্স্টে যে মানে বেস্টের শেষ কোথায় এটা কিন্তু আমি জানি না, বা ওনারাও জানেন না যারা বলছেন আর কি। তো বেস্টের লেভেল বেস্টে যে আমাকে একটু থামতে হবে, যে হয়তো বা এইটা আপাতত বিফোর সবগুলো হচ্ছে বেস্ট, সো আমি কি এখন থামতে পারি কি না। আর সেটা বোঝানোর জন্য যে যে আমার মনে হয় যেটা করা যেতে পারে, প্রথমে বাবা বা মা যার সাথে আমি কিছুটা ফ্রি, অথবা আমার বাসায় যদি ছোট ভাই বোন থাকে, ইভেন তো বড় ভাই বোন বা যে কেউ যারা খুবই ক্লোজ, তাদের সাথে তাদের মাধ্যমে এটাতে যেতে পারি। ইভেন তো কোনো আত্মীয় স্বজনও থাকতে পারে, আমার খালা থাকতে পারে, মামা থাকতে পারে, চাচা থাকতে পারে, ইনাদেরকে দিয়ে অ্যাপ্রোচটা করানো যেতে পারে বাবা মাকে। এবং তাদের মানে চয়েসটাকে আগে জানতে হবে। কিছু কিছু কোনো ফ্যামিলির জন্য তার মাকে হেল্প করার, তার মা বা তার বাবা হয়তো খুঁজছে এমন কাউকে যে কিনা তাদের সাথে থাকবে, একটু ফ্রেন্ডলি হবে। আবার কিছু কিছু ফ্যামিলি চাচ্ছে যে তার ওয়াইফটা বা তার ছেলের বউটা হবে হচ্ছে ছেলের সাথে জাস্ট ভালো থাকলেই হবে, আমাদের সাথে জাস্ট খোঁজ খবর নেবে, সব কিছু করবে এভাবে। তো এক একজনের পারসেপশনটা তো ডিফারেন্ট। সো সেই যে ফ্যামিলিতে বড় হয় সে কিন্তু অটোমেটিক্যালি ওই পারসেপশনটাই বিলং করে, ওই ফ্যামিলির স্ট্যাটাসই সে বিলং করে। সো ওই ম্যাচুরিটিটা আমাদের রাখা উচিত, যে রাখা উচিত বলবো না, ঠিক রাখাটা ভালো হবে আমাদের ক্ষেত্রে, যে আমাদের ফ্যামিলি আমাদের যে ভ্যালুসটা ক্যারি করে, ওই ভ্যালুজের মোটামুটি একটা যাতে আমি ইন্টারনালাইজ করি, এবং করে যখন আমি কাউকে পাবো এরকম কাউকে, আমার সেটা বলে দেওয়া উচিত, যাতে সেক্ষেত্রে আমার নিজের মধ্যে মানে ইনার কনফ্লিক্ট আমি না ভুগি আর কি। এখানে আরেকটা জিনিস ভাই, আপনার কথা থেকে আমার যেটা মনে হলো যে সোশ্যাল স্ট্যাটাসের একটা ব্যাপার, এটাও কিন্তু একটা কমন গ্রাউন্ডে আমরা সাধারণত বলে থাকি যে একটা ছেলে সাধারণত তার চেয়ে হায়ার স্ট্যাটাসের, ফিনান্সিয়ালি বলি বা সোশ্যালি বলি, হায়ার স্ট্যাটাসের কাউকে কি লাইফ পার্টনার হিসেবে নিবে কি নিবে না, বা এটা কি একটা ছেলের ভিতরে ইনসিকিউরিটি ক্রিয়েট করে কিনা। আর এই ইনসিকিউরিটিটা ক্রিয়েট করলে তো আসলে লাইফ পার্টনার হিসেবে আমি যতই মানুষটা ভালো হোক না কেন, একটা পর্যায়ে যদি আমি নিজেকে ছোট মনে করি, আমি হয়তো তার সাথে পুরোপুরি কমিউনিকেট করতে পারবো না, তার পরিবার বা তার গ্রেটার ফ্যামিলির কাছে গেলে নিজেকে সবসময় গুটিয়ে রাখবো, এবং আস্তে আস্তে আমার লাইফ পার্টনারের সাথে আমার সম্পর্কটা তো খুব টক্সিক হয়ে যাবে আমার ইনসিকিউরিটির কারণে। সো এই ক্ষেত্রে এটা আসলে কি মনে করেন ভাইয়া, যে স্ট্যাটাসটা আসলে কতটা ইম্পর্টেন্ট একটা ছেলের জন্য, আসলে কোনটা তার জন্য উচিত? স্ট্যাটাসের কথা যদি বলি, সেক্ষেত্রে ছেলেরা স্বাভাবিকভাবেই তার সমপর্যায়ের একটা স্ট্যাটাসকেই স্বাভাবিকভাবে পিক করে থাকে, যদি না আসলে তার অন্য কোনো আসলে ইন্টেনশন থেকে থাকে। তো কারণ সে যদি তার থেকে, একটা ছেলে যদি তার থেকে হায়ার স্ট্যাটাসের কোনো মেয়েকে পিক করে, এটা হয়তোবা এটা তার জন্য আমি ফিল করি এটা হয়তো লোভের একটা বিষয় হতে পারে। তবে সামঞ্জস্যপূর্ণ হয় কি, আপনার দুইটা ফ্যামিলি যদি আসলে সেম স্ট্যাটাসে না হয়, ওই মেয়েটা যখন আসলে এই ছেলেটার বাসায় আসবে, দুইটা ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং একটা ক্রাইসিস মোমেন্টে ওই মেয়েটা গত 20 বা 25 বছর যেভাবে চিন্তা করে এসেছে,
25 বছর পরে যখন সে অন্য একটা ফ্যামিলিতে আসলো, তখন কিন্তু সে আসলে দেখছে যে এখানকার চিন্তা করার মানে সিনারিওটা ডিফারেন্ট, এরা চিন্তা করছে একটু ভিন্নভাবে, তখন তার জন্য এটা অ্যাডজাস্ট করতে ঝামেলা হবে। এবং ছেলেটাও গত মানে 25 বছর যেভাবে আসলে চিন্তা করে এসছে, তো মেয়েটার ফ্যামিলিতেও যখন তাকে যাওয়া আসা করতে হবে বা কমিউনিকেশন রাখতে হবে, সে তখন দেখবে যে তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্ট, তখন আলটিমেটলি এটা আসলে খুব একটা ভালো ম্যাচ হয় বলে আমার মনে হয় না আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সামঞ্জস্যপূর্ণ, দুইটা ফ্যামিলির সামঞ্জস্যপূর্ণ একটা স্ট্যাটাস মেনটেন করা উচিত। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এখানে আরেকটা জিনিস যেটা যে বর্তমানে মেয়েদের বয়স নিয়ে মেয়েরা আর কি অনেক ক্ষেত্রে ছেলেরা মানে ফেস করে থাকে। যেমন হচ্ছে দেখা যায় যে 30 বা 34 বা 35 বছর বয়সে একজন মেয়ে হয়তো আস্তে আস্তে পড়াশোনা করে সাকসেসফুল হচ্ছে বা একটু এস্টাবলিশ হচ্ছে, তখন তারা বিয়ে করতে চাইছে। কিন্তু একটা ছেলে হয়তো এখন আরো আগেই যদি মোটামুটি সফল হয়ে যায়, 26-27 বা অনেকেই 23-24 বছরের ছেলেরা বিয়ে করছে, এবং ওই সময় তাদের পছন্দ হয়তো যে তারা তাদের চেয়ে একটু ছোট বয়সের কাউকে পছন্দ বিয়ে করবে, বা সমবয়সী কেউ তো আজকাল বয়সে একটু বড় বিয়ে করছে। সো এই যে এইজ ডিফারেন্সটা বা এই এইজ গ্যাপটা বা কিরকম আর কি ছেলেরা আসলে কোন বয়সে মেয়েদেরকে পছন্দ করছে, এটা যদিও আমি একটু আগে আবার করেছি, বাট এই যে এডুকেশনালি তার এস্টাবলিশ হওয়া বা সে ক্যারিয়ারের দিক থেকে এস্টাবলিশ হওয়া, এবং তার যে একটু বয়সটা বেড়ে গেল এবং তখন আসলে সে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে, ওই সময় আসলে ছেলেরা বিয়ের জন্য আসলে এরকম মেয়েদেরকে কিভাবে দেখছে বা কিভাবে জিনিসটা আসলে চিন্তা করছে যে এরকম হাইলি এস্টাবলিশ ক্যারিয়ার ওরিয়েন্টেড একজন মেয়ে যার কিনা বয়সটাও একটু বেশি, সো ছেলেদের আসলে এই পার্সপেক্টিভটা কি আর কি পাত্রী হিসেবে এদের জন্য? এটাও একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মানে বয়েস, এটা একটা ডিমান্ডই থাকে যে তাদের ওয়াইফ অনেক সাকসেসফুল হবে। সাকসেসফুল ইন ডেফিনেশন অফ যে হায়ার স্টাডিজে মাস্টার্স কমপ্লিট থাকবে, বা সে হয়তো বা কোথাও একটা সেটেলমেন্টে থাকবে, ভালো একটা জবের প্লেসমেন্ট থাকবে তার। সো তখন তো ডেফিনেটলি এইজ অ্যারাউন্ড 30, নিয়ার অ্যাবাউট 30 বা অ্যাবাভ 30 হবেই এটা। আবার যেই গ্রুপটার আপনি বলছেন যে একটু মানে একটু কম বয়স গ্রুপকে পছন্দ করছে, ওদের হয়তো পারসেপশনটা এমন যে ওই মেয়েটাকে সে যেই ইয়েটা পার করে এসছে, লেসে যে ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে আর মেয়েটা ব্যাচেলর পড়ছে বা ব্যাচেলর লাস্ট এন্ডে আছে, তখন তার এটা থাকে যে এই মোমেন্টটাতে সে বিয়ে করলে তাকে এই স্টেপগুলো যেহেতু সে পার করে আসছে, তার সাথে সে ম্যাচিংটা তার ভালো হবে, এরকম একটা ইয়ে থাকে। আবার অনেকের একটা পারসেপশন এরকম থাকে, আমি যেটা দেখেছি যে ওই এইজের মেয়েরা কম্পারেটিভলি সুন্দর হয় বায়োলজিক্যাল সিমেট্রি থেকে। তো এখানে আমার একটা ইয়ে কি যে আমি ব্যাচেলরের কারণে আমার কিছু বাইরের ফ্রেন্ডস হয়েছে, সো আমি যদি জাস্ট কয়েকজনে কিছু ইয়ে বলি, আমার একটা রোমানিয়ান ফ্রেন্ড আছে যে কিনা খুবই সুন্দরী ছিল, তো স্টিল নাও আছে। আমি যেটা বলছি যে আমি আরও 5 বছর আগে বা 6 বছর আগে তাকে যেমন দেখেছি, এখন কিন্তু আমার তাকে তেমন মনে হয় নাই। এটা খুব বায়োলজিক্যাল চেঞ্জ বা এটা সব কিছু খুব স্বাভাবিক একটা বিষয়, সেটা আমার ক্ষেত্রেও হবে, আরেকজনের ক্ষেত্রেও হবে, আগে বা পরে হবেই। সো শুধুমাত্র যদি ওই কারণে ছোট কাউকে বিয়ে করার পারসেপশন থাকে যে ছোট হলে সে সুন্দর হবে, তাহলে এটা একটা রং পারসেপশন। কারণ আমি তখন আবার একদিকেই পয়েন্ট আউট করলাম যে আমি শুধুমাত্র তার বিউটিটাকে দেখছি, যেটা কিনা 5 বছর বা 10 বছর বা 15 বছর পরে আবার নষ্ট হবেই বা কমতে থাকবে, বিকজ এটাই সত্যি। কিন্তু তার ইনার বিউটির মধ্যে বা তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং, ম্যাচুরিটি, এই বিষয়গুলোকেও মাথায় রেখে যদি মানে স্টেপ আউট করা যায়, তাহলে মনে হয় কম্প্যাটেবিলিটি ম্যাচিংটা ভালো হয়। এবং সেক্ষেত্রে এইজ গ্যাপ কত সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি কতটা সামঞ্জস্য বা আমি তার সাথে কতটা, সেটা ওভারঅল আমার কতটা তার সাথে যায়, সেটাই আসলে ইম্পর্টেন্ট মেন্টাল ম্যাচুরিটির ক্ষেত্রেও, প্লাস আপনার ওভারঅল গোয়িংয়ের ক্ষেত্রে। সো ভাই আপনার এখান থেকে তাহলে আমি একটা জিনিস আর কি মেসেজ তাহলে আমার অডিয়েন্সকে দিতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা যেটা পাই মেয়েদের ক্ষেত্রে যে আমার বয়স তো আসলে 29 পার হয়ে যাচ্ছে, 28 পার হয়ে যাচ্ছে, 30-35-এর দিকে চলে যাচ্ছে, সো আমি এখন হয়তো ভালো কোনো জীবনসঙ্গী আর খুঁজে পাবো না, আমাকে হয়তো একজন প্রচণ্ড বয়স্ক মানুষ বা ডিভোর্সি কেউ বা উইডো কেউ এরকম কারোর সাথে আমার চলে যেতে হবে। সো এই যে একটা ইনসিকিউরিটি মেয়েদের ভেতরে থাকে, সো আপনি বলছেন যে না, বর্তমানে ছেলেরা এরকম ক্যারিয়ার ওরিয়েন্টেড বা এস্টাবলিশ মেয়েদেরকেও পছন্দ করছে। সো এই যে ইনসিকিউরিটিটা, এটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, বা এই ভয়টা থেকে বের হয়ে আসা উচিত মেয়েদের। সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করে এখানে। সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে হয়তো বা যে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফ খুবই সলভেন্ট, খুব লাক্সারিয়াস কোনো একটা কমফোর্ট আপনাকে শো করতেছে, বাট শো করতে পারছে জাস্ট বিকজ অফ তারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। এবং ফাইন্যান্সিয়ালি সলভেন্ট মিনস হচ্ছে দুই পাশ থেকে সে সাপোর্টটা পাচ্ছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো ওয়াইফ যখন সাপোর্ট দিচ্ছে, তার ওয়াইফ একটা ভালো ক্যারিয়ার হোল্ড
করে দেখি, সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট দেখি। তো আপনি যখন ফাইন্যান্সিয়াল সলভেন্ট, আপনার ক্যারিয়ার সব কিছু যেটা আমাদেরকে বেশি দেখানো হয় সেখানে যাবেন, তখন ডেফিনেটলি আপনার ওয়াইফের এজ বাড়বে বা আপনার পার্টনার এজটা তো বেশি হবেই। তাকে তো একটা লেভেল পরেই ওই জায়গাটাতে পৌঁছাতে হয়েছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশমেন্টের ক্ষেত্রে। তো এটাই আর কি, আপনি কোন জায়গাতে থামবেন, নিজেকে থামাবেন, এটাই ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং আরেকটা যেটা অনেক ক্ষেত্রে যে আমরা দেখি যে ফ্যামিলির বড় মেয়ে বা ছোট মেয়ে বা বাবা নেই এরকম ফ্যামিলিতে ছেলেরা অনেক সময় বিয়ে করতে হেজিটেট করে, তাদের ভিতরে অনেক রকমের দোটানা কাজ করে। এই পার্সপেক্টিভটা কেন ভাইয়া? এবং বউয়ের ফ্যামিলির দায়িত্ব আমি নিব কি নিব না ওটাকে একটা বোঝা হিসেবে দেখা, কিন্তু আলটিমেটলি একটা মেয়েকে তো আসলে যখন বিয়ে করে তার স্বামী সংসারে আসে সে কিন্তু তার হাজবেন্ডের ফ্যামিলিটাকে আপন করে নেওয়ার চেষ্টা করে। তো ছেলেদের আসলে এখানে কি মেন্টালিটি কাজ করে? আপু, যখন আসলে একটা ছেলে কোন একটা ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করে, তো সেই ক্ষেত্রে এটা মানে অনেকটা এমন, সে হয়তো ফিল করে যে আমি যেহেতু ওই ফ্যামিলির একজন বড় জামাই, তো ওই ফ্যামিলিতে কোনো ছেলে নেই বা তার বাবা নেই, তো আলটিমেটলি হয়তোবা আমাকে ওই জিনিসটা মানে ওই ফ্যামিলিটার রেসপন্সিবিলিটিটাও হয়তো নিতে হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে এটা আসলে সত্যি না। এমনও হতে পারে যে ফ্যামিলি মানে মেয়ের যে ফ্যামিলিটা তারা হয়তো অলরেডি এস্টাবলিশড, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে আসলে কোনো ব্যারিয়ার আছে বা ছেলেটার দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আছে। তো এরকম যদি হয়ে থাকে সে আগে থেকে এটা জাস্টিফাই করে নিতে পারে, যাচাই বাছাই করে নিতে পারে। এবং এইসব ক্ষেত্রে তো ভাই অনেক রিজেকশন হয়, অনেক ছেলেরা যে সেটা বলছো বাবা নেই সংসারে, বড় মেয়ে, আচ্ছা আমি দায়িত্বটা নিব না। কিন্তু আমরা তো ভাই এটাও দেখি যে অনেক সময় মেয়েরা চাকরি করলেও তার পুরো স্যালারিটা নিয়ে এসে হাজবেন্ডকে দিয়ে দিচ্ছে এবং হাজবেন্ড হয়তো তার নিজের মতো করে নিজের ফ্যামিলিতে বা নিজের মতো করে সে খরচ করছে। সো মেয়েরা তো এখানে অ্যাকচুয়ালি দিতে সাহসটা পায় বা হাজবেন্ডের ফ্যামিলিকে আপন করে নিতে পারে। কিন্তু একটা ছেলে আসলে এই দায়িত্বটাকে বোঝা কেন মনে করে? বিয়ের আগেই সে এত ভয় পেয়ে কেন যায়? কেন এই প্রপোজাল গুলো এত রিজেকশন? আপু, এটা আমার মনে হয় যে আমরা যারা ছেলে আছি আমাদের মেন্টালিটি একটু ইমপ্রুভ হওয়া উচিত। আমরা যদি একটু মেন্টালিটি ইমপ্রুভ করি সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো হয়তো বা সলভ হতে পারে। আর ভয় পাওয়ার যে বিষয়টা বলছিলেন, এটা আমার মনে হয় যে একটা সাইকোলজিক্যাল ইস্যু, তাছাড়া আর কিছুই না। কারণ রিয়েল সিনারিও এবং সাইকোলজিক্যালি আমরা হয়তো বা একটা আগে থেকে ভেবে নিয়েছি, সেই দুইটার মধ্যে হয়তো অনেক ডিফারেন্স হতে পারে। আমার কাছে এটাই মনে হয়েছে। আপু, আপনার এই কোয়েশ্চেনটাতে আমার একটা সিনারিও জাস্ট ব্যাক অফ দ্য মাইন্ডে আসছিল। সেটা হচ্ছে যে আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড আছে যে কিনা আপনার ডিউ থেকে গ্র্যাজুয়েশন করেছে, ভালো একটা ডিপার্টমেন্ট থেকে। তার ছোট বোন আপনার হচ্ছে সরাদি থেকে MBBS কমপ্লিট করেছে এবং ইন্টার্নশিপও তার শেষ অলমোস্ট। বাট আমার ফ্রেন্ডের কিন্তু এখনও বিয়ে হয়নি, জাস্ট বিকজ অফ আমার মনে হয় যে ওর মা বাবা যখন বেঁচে ছিল তখন ওর যে পরিমাণ প্রপোজাল এসছে বা তখন যে পরিমাণ অ্যাপ্রোচিং ছিল সবাই, এখন ওই মানে অ্যাপ্রোচ লেভেলটা কমে গেছে। আত্মীয় স্বজন থেকে বা সব কিছু থেকেও আমি তার কথা শুনে যেটা বুঝি, মাঝে মাঝে আমাদের খুবই ফ্রিকুয়েন্টলি কথা হয় না, বাট খুব যখন কথা বলা হয় তখন ও যখন শেয়ার করে আমি বুঝি আর কি। তো এইখানে একটা ছেলেদের পক্ষ থেকে, ছেলের ফ্যামিলি থেকে অলওয়েজ একটা সাইলেন্ট ডিমান্ড থাকে মেয়েদের ফ্যামিলির প্রতি। এটা মানে আমাদের হিস্টোরিক্যালি চলে আসছে আমাদের দেশের মধ্যে, বা এটা আমরাও তখন আসলে ইনসিকিউরিটিতে ভুগি এবং আমাদের মধ্যে ওই ব্যাক ক্যালকুলেশনটা কাজ করে যে মেয়ের ফ্যামিলি থেকে আমি কেমন সাপোর্ট পাবো। বা যদিও আমার হয়তো বা মেয়ের ফ্যামিলি থেকে ওই রকম সাপোর্টটা প্রয়োজন নেই, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের থাকে যে ওর তো বাবা মা নেই, তো অ্যাটলিস্ট মানে ওকে তো মানে আমরা কোন চিন্তাটা থেকে আসলে করি যে তাকে সাপোর্ট করলে তো হচ্ছে তার ফ্যামিলিটা মানে তার কোনো গার্ডিয়ান নাই, তার গার্ডিয়ান রোলটা আমার ছেলেকে প্লে করতে হবে, আবার হচ্ছে আমাকে তার ফ্যামিলিকেও দেখতে হবে, এইরকম একটা মেন্টালিটি থাকে। যদিও তারা সলভেন্ট, বাট তারপর আমাদের এটা একটা ফিক্সড মেন্টালিটি, যেটা কিনা আসলে আমি জানি না যে কেন আমরা স্টিক হয়ে থাকি আর কি। সো এখানে আপু অ্যাজ অ্যান এক্সপার্ট আপনার অপিনিয়নটা আসলে খুব ইম্পর্টেন্ট, আপনি যদি একটু বলতেন। এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে দায়ভারটা, ওই দায়িত্বটা আসলে আমরা কেউ নিতে চাই না এবং অনেক ক্ষেত্রে আমরা এটাকে বোঝা হিসেবেই মনে করি এবং দেখা যায় যে আচ্ছা ও বউ হিসেবে আসছে, বউ তো আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে, আমার ফ্যামিলিটাকে আগলে রাখবে, দেখে রাখবে। এখন আমাকে যদি আবার একটা মেয়ের ফ্যামিলিকে দেখতে হয়, ওর ভাই বোনকে টানতে হয় বোঝা হিসেবে, তখন আমরা জিনিসটা আসলে নিতে পারি না। আরেকটা যেটা যে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সিও তো থাকে যে একটু জামাই আদর পাওয়া। আমার ছেলেটা যে যাবে ও তো কোনো আদর পাবে না, ও তো কোনো পরিবার পাবে না। অনেক সময় যে ভাই বোনরা ওরাও তো ছোট ছোট, ওরা আসলে কতটুকু বুঝতে পারবে, আদর করতে পারবে, সম্মান করতে পারবে। সো আলটিমেটলি ওই যে আপনি যেটা বললেন
বললেন ভাইয়া যে ওভারঅল ওই দায়িত্ব তো একে তো আমাকে নিতেই হচ্ছে, যেটা আমি আসলে নিতে চাই না, কারণ আমার দায়িত্ব তো আসলে আমার বউ নিবে, ওর দায়িত্ব কিভাবে আমি নিই। এবং পাশাপাশি হচ্ছে যে আলটিমেটলি আমার ছেলে একটা পরিবার পাবে, ওই পরিবারটা পেলো না। সো অনেক ক্ষেত্রে এইটা আমাদের যে একটা মেন্টালিটি, এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত, কারণ অনেক মেয়েরাই খুব ভালো মেন্টালিটির থাকে এবং তারা সুন্দর একটা পরিবারও গড়তে চায়, কিন্তু আমরা আসলে ওই যে জাস্ট ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটার দিকে তাকিয়ে আমরা সরে আসি। এখানে আরেকটা রোল প্লে করে, যদি না বললেই না, অঞ্চল ভিত্তিক একটা ভেদাভেদ আমরা যদি দেখি। আমরা বিএনসিসি নিয়ে হাসি ঠাট্টা করি যে এইসব অঞ্চলের মানুষ কেমন হয়। সো এই অঞ্চল ভিত্তিক যে একটা ভেদাভেদ, এটা নিয়ে ভাই আপনার কতটুকু ধারণা বা কি ভয় আপনার মনে আছে নাকি? কারণ আপনিও তো প্রার্থী খুঁজছেন। আমি বিএনসিসি যে গ্রুপটা, এই গ্রুপের ব্যাপারে আমার পার্সোনাল ওপিনিয়ন খুবই পজিটিভ। আমি বিশেষ করে আমি একটু মানে হাইলাইট করেই বলি, আমি যখন আসলে আমার বর্তমান মানে অফিসের মানে বর্তমান যেখানে কর্মক্ষেত্র তার আগের অফিসে ছিলাম, সেখানে আমার একজন কলিগ ছিলেন এবং তারা দুজনই আসলে বিএনসিসি গ্রুপের একজন সদস্য, এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে আমাদের মতো। এবং অনেকে যেটা বলে যে মানে ওরা একটু মানে স্বার্থপর টাইপের হয় বা এরা খুব দ্রুত আসলে দেখা যায় যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তো আমার কাছে আসলে এরকম মনে হয় না। ইভেন আপনার যখন একজন ছেলে পাত্রী চুজ করতে যায়, আমার মনে হয় যে এটা আসলে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, রিয়েল ব্যারিয়ার নাও হতে পারে। আমার দিক থেকে এটা আসলে কোনো ব্যারিয়ার বলে আমার ফিল হয়নি আর কি। কিন্তু আমরা যখন আসলে পালকিতে এই যে পাত্রপাত্রীর যে ম্যাচিংটা করতে যাই, অনেক ক্ষেত্রে আমরা এটা সাফার করি, খুলনার মেয়ে বিয়ে করা যাবে না, খুলনার ফ্যামিলিরা অনেক ঝগড়াটে হয়, বা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর বা নোয়াখালী এইসব অঞ্চলের ছেলেমেয়েরা খুবই মানে ডেঞ্জারাস ফ্যামিলি হয়, ওইসব দিকে যাওয়া যাবে না। আবার সিলেটের পরিবারের সদস্যরা দেখা গেল সিলেটের পরিবারই তাদের লাগবে, অন্য কোনো ফ্যামিলিতে তারা নিতে চাইবে না। আবার অনেকে বলে যে চিটাগংয়ে বিয়ে দিব, চিটাগংয়ে তো অনেক কালচার ফলো করতে হয়, অনেক কিছু করতে হয়, এগুলা কিভাবে সম্ভব। বা বরিশালের মানুষ এদের মাথা গরম ঝগড়াটে, যদিও আমার নানু বাড়ি বরিশাল। সো এই যে কথাগুলো যে চলে আসে, সো এই দিকগুলোতে ভাই আপনার এক্সপিরিয়েন্স কি, বা কি আসলে শোনেন আপনি বা দেখেন, বা আপনি কি ফিল করেন? এটা তো আপু খুবই কমন, মানে খুবই কমন একটা সিনারিও। তো প্রথমে কিন্তু প্ল্যাটফর্মটা আমরা রিজিট করে ফেলছি জেলা দিয়ে। মানে আপনি যখন 30,000 ফুট উপরে প্লেন দিয়ে উঠেন তখন তো বাংলাদেশই খুঁজে পাওয়া যায় না, এই বাংলাদেশের মধ্যে আবার একটা জেলা, এটা তো আরও মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। সো এনিওয়েজ, তো আমার যেটা মনে হয় আপু যে এটা এই পারসেপশনটা আমাদের বিল্ড হয়ে গেছে এবং এটা একটা মানে একটা জেনারেশনের মধ্যে এটা ঢুকে আছে। সো এই জেনারেশন থেকে বের হতে আসলে আমাদের টাইম লাগবে যদি আমরা নিজেরা ফিল না করি আর কি। মানে হয়তোবা আমরা আমাদের গার্ডিয়ানদেরকে কারেক্ট করতে পারবো না, এখন ওই টাইমটা নাই, বাট আমরা যদি নিজেরা অ্যাটলিস্ট বুঝতে পারি, সো দ্যাট আমাদের ফিউচার জেনারেশন হয়তোবা এটাতে কম সাফার করবে। এটা আমাদের রাখা উচিত। আর এই জায়গায় আসলে আমাদের অনেস্ট থাকা উচিত। জাস্ট বিকজ অফ জেলা, এই জন্য আবার আমি কাউকে আমার খুবই সব কিছুতে কম্প্যাটেবিলিটি ম্যাচিং আমার হয়ে গেছে, বাট আমি তারপরও রিজেকশনে যাচ্ছি বা সো এটা ইটস নট অ্যান ওয়াইজ ডিসিশন অ্যাবসলিউটলি। বিকজ আপনি দিন শেষে হচ্ছে আপনি বলতেছেন আপনার ভালো থাকা দরকার, আবার আপনি জাস্ট বিকজ অফ একটা জেলা যেখানে কিন্তু যে জন্মগ্রহণ করছে তার কোনো হাত নাই, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি মনে করতেছেন যে ওই জেলার মানুষটা খারাপ, আবার ওই জেলারই আরেকজন আবার মনে করতেছে তার জেলার ওই মানুষটাই ভালো সবচেয়ে। সো এইটার আমি যেটা বলতেছি আপু যে আসলে এইটার কোনো শেষ নাই। এইসব যুদ্ধ যদি লাগাই রাখতেই চাই আমরা, তাহলে অনেক দিক থেকে আমরা এই ওয়ার্ড জাস্ট কন্টিনিউ করতে থাকবো, এটার কোনো শেষ হবে না। সো আমাদের কিছু কিছু জায়গায় আমাদের একটু বুঝতে হবে কোথায় থামা উচিত। আর সেক্ষেত্রে কিছু যদি মানে আমার ওভারঅল জাজমেন্টে না পৌঁছে আমরা ভেতরে খোঁজ নিতে পারি। আমরা অনেকভাবে তো এখন খোঁজ খবর আগে যেমন অনেক কঠিন ছিল, এগুলো তো এখন অনেক সহজ। একটা জেলার একটা ব্যাড রেপুটেশন বা একটা এলাকার হয়তো একটা ব্যাড রেপুটেশন আছে বিভিন্ন কারণে, আমি বুঝলাম, বাট ওই পার্টিকুলার ফ্যামিলির সম্পর্কে মানে আমরা সময় নিতে পারি, খোঁজ নিতে পারি। তারপর যদি আমার মনে হয় যে এটা ভালো আমার জন্য, তাহলে আমি এটাতে যেতেই পারি, এটা কোনো প্রবলেম থাকা উচিত না আর কি। জাস্ট ওভারঅল ওই রিমার্কসে যে এটা একটা ওই জেলা, পার্টিকুলার জেলা। তখন আরেকটা যদি আমি বলি যে প্রফেশন নিয়ে অনেক সময় দেখা যায় যে ডাক্তার মেয়ে আমি বিয়ে করব, কিন্তু আবার অনেকে বলে যে না ডাক্তার মেয়ে বিয়ে করব না কারণ খুব বেশি ব্যস্ত থাকবে। আবার দেখা যায় যে না আমি হাউস ওয়াইফই বিয়ে করব। এই যে প্রফেশন, হ্যাঁ, সো প্রফেশনে আসলে এটা একজন ছেলে আসলে কেমন একজন পার্টনার পছন্দ করেন এবং প্রফেশনটাকে আসলে কিভাবে তারা প্রায়োরিটাইজ করে? আপু প্রফেশনের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে ছেলেটা ফিল করে যে যদি সে আসলে হাউস ওয়াইফ হয় তাহলে হয়তোবা সে ফ্যামিলিটাকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারবে। কিন্তু
আমার আম্মু একজন মানে গভর্নমেন্ট জব হোল্ডার ছিলেন, এখন উনি রিটায়ার্ড করেছেন। তো আমাদের 3 জনের ফ্যামিলি, আব্বু আম্মু এবং আমি, আমাদের ফ্যামিলিটাকে আম্মু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে মানে মেনটেন করতে পারছি বা খুব সুন্দর আছি। তো এটা আসলে সবসময় সত্যি না যে ওয়ার্কিং ওমেন হলেই জিনিসটাকে হ্যান্ডেল করা যাবে না। এটা ওই পার্সনের ভিতর আসলে ওই জিনিসটা বিল্ড করতে হবে যে আমি আমার ফ্যামিলিটাকে হোল্ড করি, আমার ফ্যামিলির সবগুলো মেম্বারের দায়িত্ব আমার, তো আমি আমার যতটুকু রেসপন্সিবিলিটি সেটুকু আমি প্লে করি। একটা ছেলে তার রেসপন্সিবিলিটিগুলো প্লে করবে, মেয়ে তার রেসপন্সিবিলিটিগুলো প্লে করবে। তো এটা হলে আমার মনে হয় না যে জব বা বিজনেস বা হাউস ওয়াইফ এর মধ্যে কোনো ডিফারেন্স আছে। সে তার জব মানে প্রফেশনাল লাইফটাকে সেপারেট করে ফ্যামিলি লাইফটুকুর জন্য যথেষ্ট পরিমাণ সময় বের করে আমার মনে হয় যে এটা ম্যানেজ করতে পারে, এটার জন্য কোনো অসুবিধা থাকার কথা না। আর আরেকটা জিনিস যেটা আমরা হয়তো অনেক সময় প্রফেশনটাকে একটা সোশ্যাল স্টেটাস বা একটা বংশগরিমা হিসেবেও দেখাতে চাই, যে আমার ছেলের বউ তো ডাক্তার বা আমার ছেলের বউ তো ইঞ্জিনিয়ার, কিন্তু তারপরেই আমরা বলে যাচ্ছি তোমার পড়াশোনা করা লাগবে না, চাকরি করা লাগবে না, এবার তুমি হাউস ওয়াইফ বা ঘরেই বসে যাও। সো এই জায়গাটাও আমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত যে একটা মেয়ে লাইফ লং পড়াশোনা করে আসছে, তার বাবা মা তাকে করিয়েছেন, এখন যেন হুট করে আমরা এরকম ভাবে না সিদ্ধান্ত নেই যে জাস্ট আমার শো অফ করা লাগবে, দেখে ওর প্রফেশনটাকে আমি শো অফ করলাম, ওর এডুকেশনটাকে আমি শো অফ করলাম, এখন তুমি বাসায় বসে যাও। এই জায়গাটাতে আমার ধারণা একটা ছেলের ফ্যামিলি যদি বলেও যে তুমি এখন হোম মেকার হয়ে যাও, ছেলেটার অন্তত মেয়েটার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে মেয়েটা আসলে হোম মেকার হতে চায় কিনা। এবং কিছু ক্ষেত্রে আসলে যখন একজন ছেলে একজন পাত্রী খুঁজছে, পাত্রী খোঁজার পাশাপাশি তার যদি আসলে পছন্দ হয়ে যায় মানুষটাকে, সে হয়তো তার বাবা মাকে বলতে পারে যে আমি তাকে পছন্দ করেছি, এবং যেহেতু সে একজন নতুন মানুষের হাত ধরবে, তার প্রোটেক্টর প্রোভাইডার হিসেবে একটা ফ্যামিলি সে তৈরি করবে, তার কিন্তু ওই শক্তিটা বা শক্তি বলতে মানসিক শক্তিটা দেখানো উচিত, মানুষটার পাশে দাঁড়ানোর সাপোর্ট করার এবিলিটি যে তার আছে। কারণ আসলে নিজেকে যদি আমরা এভাবে প্রমাণ করতে না পারি, তাহলে একজন আমার স্পাউস কেন আমার লাইফে আসবে যদি আমি তাকে ওই সাহসটাই দিতে না পারি যে না আমি তোমার পাশে আছি। তাহলে ভাইয়া আপনি যদি আমাকে স্পেসিফিকলি এটা বলেন যে একটা অবিবাহিত ছেলে জানে যে সে তার মানে স্ত্রী এবং তার পরিবারের মাঝে অনেক বিভেদ আসতে পারে, নতুন একটা পার্টনার মানুষ যেহেতু আসছে ফ্যামিলিতে, সো এই বিভেদের সময়টাতে সে আসলে কিভাবে মাথা ঠান্ডা করে সে ব্যালেন্স করবে, এটার ব্যাপারে আসলে একটা ছেলে কতটুকু প্রস্তুতি নিয়ে বিয়ে করে বা করা উচিত আপনার মনে হয়? এখানে আপু আমি যদি আমার ধর্মের কথা বলি, ইসলাম ধর্মে কিন্তু পেশেন্সকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এটা যে কোনো স্ট্রাগলের কথা যখন আসছে তখন পেশেন্সের কথা বলা হয়েছে, এবং পেশেন্স যারা রাখছে তাদের সাথে আল্লাহ থাকে বলা হয়। তো এখানে পেশেন্সটা অনেক বেশি জরুরি, কারণ আমি যদি ওয়ান সাইডেড ব্লাইন্ডের মতো কাজ করি তাহলে আমাকে একজনের কথা শুনে আমাকে একটা মানে জাজমেন্টে পৌঁছে যেতে হয়, যেটা কিনা আরেকজনের উপর ইনজাস্টিস হতে পারে, সেটা আমার স্পাউসের ক্ষেত্রে হতে পারে, সেটা আমার ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রেও হতে পারে। সো যে কোনো প্রবলেম হইতেই পারে লাইফের, কারণ আমরা প্রতিদিন একরকম আমাদের নিজেদের শরীরও থাকে না, সো দ্যাট আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টও ডিফারেন্ট হবে। এরকম মানে এটাকে যদি আমি একটা বডি ধরি বা, কারণ এটা তো একটা ফ্যামিলি স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারে এইরকম অনেক রকম সমস্যা হতেই পারে। তো আমার মনে হয় দুপক্ষের কথাটা শোনা উচিত এবং এখানে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ রাখা উচিত মাঝখানে একজন, কারণ পার্টনার কাজ শুধু মানে পার্টনারশিপ তখনই বিল্ড হবে একটা ভালো যখন হচ্ছে দুই পাশ থেকে সাপোর্ট থাকবে। সো যিনি পার্টনার তারও এটা বুঝতে হবে, বা তাকেও এই ভ্যালুটা ইন করাতে হবে তার মধ্যে, যে এখানে ধৈর্যটা কেন ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে বাবা মার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অত দূর নাও হতে পারে, এটা আমাকেও বুঝতে হবে, আমাদের যিনি ফিউচার পার্টনার হবে বা হয়ে গেছে অলরেডি তাকেও বুঝতে হবে আর কি। আমার মনে হয় যদি এটা না হয় তাহলে নিজেদের মধ্যে দেখা যাবে একটা লং লাস্টিং একটা, যেটাকে বলা হয়েছে ইন্টারনাল ক্ল্যাশ, আপনার এটা প্রলং করতেই থাকবে, যেটা কিনা আলটিমেটলি আমার নিজের জন্য ভালো না, ফিউচার জেনারেশন যারা আসবেন বা এসেছে অলরেডি তাদের জন্য ভালো না, আলটিমেটলি বাবা মার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। তো সব কিছু মিলে আমার যাদেরকে নিয়ে অ্যাটলিস্ট থাকতেই হবে, যদি আমি মনে করি সেটা আমার বাবা মা হতে পারে, আমার ওয়াইফ হতে পারে, প্রত্যেককে নিয়ে যদি থাকতে হয় তাহলে আমার প্রত্যেকের মাঝখানে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে কথা শোনা, ধৈর্য ধরা, এবং আমি কিভাবে যখন কথা বলছি তখন আমার মানে ওয়ার্ড চয়েস অ্যান্ড সব কিছু ডিপেন্ড করে এখানে, যে দুই পক্ষকে ঠান্ডা রাখার জন্য এটা কেমন হয়। তবে এখানে সবার দুইজনের ক্ষেত্রে দুই পক্ষেরই একটা ছাদ দেওয়ার মানসিকতা থাকা উচিত আমার মনে হয়, কারণ আমরা সবাই দিন শেষে জিততে চাই, সেটা পরীক্ষার হলে হোক, গরু কিনাতে হোক, বা সব কিছুতে আমরা জিততে চাই।
সো এই আর কি। সো জিতার টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে একটু কমানো উচিত। অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে আমরা বাবা মারাও ইনসিকিউর হয়ে যাই, এবং তখন ছেলে যিনি থাকেন উনি আসলে কনফিউজ হয়ে যান যে আমার বাবা মা তো আসলে কখনো এরকম ছিল না, এবং ওয়াইফ যখন কমপ্লেইন করতে থাকে, যিনি ছেলে উনি কিন্তু দিশাহারা হয়ে যায় যে আসলে আমি আমার স্ত্রীকেও ফেলতে পারছি না, আমার বাবা মাকেও ফেলতে পারছি না, এবং স্ত্রী যেভাবে বাবা মাকে পোট্রে করছে আমার বাবা মা তো এরকম না। আবার যখন আমি দেখছি যে না আমার স্ত্রীর কথা ঠিক, তখন কিন্তু একটা ছেলে নিজেরই অ্যাকসেপ্টেন্সে কষ্ট চলে আসতে থাকে যে আসলে আমার স্ত্রী যেটা বলছে ওটাও তো ঠিক, কিন্তু বাবা মাকে আমি এভাবে মেলাতেও চাই না বা মেলাতেও পারছি না। সো এই কষ্টটা কিন্তু তখন একটা ছেলেকে নিজেকে ম্যানেজ করতে হয় এবং ফুল সিচুয়েশনটা হ্যান্ডেল করে তারপরে ওই দুইজনের মধ্যে তাকে সমঝোতা করতে হয়। এবং এই কারণে আমি সবসময় একটা কথা বলি যে ছেলে হওয়াও কিন্তু সহজ না। আমরা তো মেয়েরা বলি যে মেয়ে হওয়া অনেক কঠিন, কিন্তু আমরা অনেক সময় এটা মিস করে যাই যে একটা ছেলে হওয়া কতটা কঠিন, কারণ তাকে কিন্তু ওই রোলটাতে আসতে হবে, এবং ওই রোলটাতে যদি সে জাস্টিস করতে না পারে তখন সবাই তাকে বলে যে হ্যাঁ তুমি তো স্পাইনলেস ছেলে, তুমি কথা বলতে পারো না, হ্যাঁ দেন অনেক রকমের তকমা আমরা দিয়ে দিই। কাজে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ওভারঅল আমরা অনেক কিছু আসলে দেখি, পরিবার, বংশ, পড়াশোনা, যাই বলি প্রফেশন, যেগুলো আমরা অলরেডি বলেছি, কিন্তু সবচেয়ে যেটা আসলে আমাদের দেখা উচিত, যেটা আমাদের লাইফে যে মানুষটা আসবে, আমি এই মানুষটার সাথে সারাটা জীবন কাটাবো, এটা একটা জুয়া খেলার মতো, পারফেক্ট কেউ হতে পারবে না, কিন্তু কিছু ছাড় দিয়ে আমরা সুন্দরভাবে সমঝোতার মাধ্যমে জীবনটাকে চালাতে পারবো। এবং আরেকটা জিনিস যেটা আমরা তো এটা জানি, তারপরেও বলছি যে ফায়ার ক্র্যাকারের চেয়েও সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, এই মানুষটাকে দেখলে আমার শান্তি লাগে নাকি, মায়া আসে নাকি। বাসায় গেলাম এবং পটকা দেখে বিয়ে করলাম, পটকার মতো যদি বাসায় ফুটতেই থাকে আমরা কিন্তু শান্তি পাবো না। সো যখন আমি ওই চক্ষু শীতলতা, শান্তি, মায়া দেখে বিয়ে করছি, বাসায় গিয়ে তখন আমি ওই মায়া, চক্ষু শীতলতা, শান্তি এটাই পাবো। ভাইয়া আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকে কথা বলার জন্য, এবং আশা করি এটা অনেক ইনসাইট দিবে আমাদের অডিয়েন্সদেরকে। এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ এখানে ড্রপ করতে পারেন, আমরা অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই।